পরে লেট হয়ে যাবে, কভার করতে পারবো। রেডি? আচ্ছা, সো আমরা আজকে হচ্ছে এই জিনিসগুলো কভার করব। ওভারভিউ এন্ড অবজেক্টিভস, প্যাটার্ন অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ওভারভিউ তো অলরেডি আমরা ডিসকাস করছি, অবজেক্টিভস গুলো কি, দেন এটার প্যাটার্ন, ক্যাপিটাল স্ট্রাকচারের কিছু প্যাটার্ন আছে, হ্যাঁ, সেই প্যাটার্নগুলো একটু দেখবো। দেন সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, হ্যাঁ কিছু বললাম। দেন মেজর ড্রাইভার্স কি, মেজর ড্রাইভার্স মানে হচ্ছে যে জিনিসটা সব ডিরেক্টলি ইম্প্যাক্ট করতেছে বা চালাচ্ছে জিনিসটা, ক্যাপিটাল স্ট্রাকচারটাকে শেপ দিচ্ছে, ওই দুইটাকে আমরা মেজর ড্রাইভার্স বলবো। দেন ফিচার্স আর লাস্টে টাইপস, তিনটা টাইপ আছে, ওই টাইপগুলো আপনাদের। সো জেনারেল ওভারভিউতে আমি বলছিলাম যে ক্যাপিটাল স্ট্রাকচার, যে হাসান একটু আগে বলতেছিল যেটা, ইজ দ্যাট পার্ট অফ এ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। হ্যাঁ, সো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কিন্তু লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম বিভিন্ন ধরনের স্ট্রাকচার করে থাকে। হ্যাঁ, প্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ফোরকাস্টিং, প্রেডিকশন, অনেক কিছু। দেন মনে করেন যে ফরেন এক্সচেঞ্জ ডিসিশন, যে আমি কোনো কিছু সোয়াপ করব, কারেন্সি সোয়াপ করব, হ্যাঁ, যে আমি আপনাকে একটা অ্যামাউন্টের টাকা দিব, আপনি আমাকে একটা অ্যামাউন্টের ডলার দিবেন, এটা কোম্পানি টু কোম্পানি সোয়াপ হয়, এটাকে কারেন্সি সোয়াপ করে। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্স জিনিস, জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম। সো এরকম অনেক কিছু ডিসিশন থাকে। হ্যাঁ, তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার ডেরিভেটিভস বলে। হ্যাঁ, আমি আমার লাইফে ফাইন্যান্সের যতগুলো কোর্স করছি তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট ছিল ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। সো ডেরিভেটিভসটা বাংলাদেশে নাই, না টোটালি নাই। ডেরিভেটিভস হচ্ছে আপনি তো স্টক, একটা সিকিউরিটি কিনতেছেন, স্টক যেটা, ওটাকে সিকিউরিটি বলে। কেন বলে ওটা আমরা আসতেছি বলে। ওই সিকিউরিটির মধ্যে আরেকটা সিকিউরিটি দেওয়া হচ্ছে ডেরিভেটিভস। অপশনস থাকে বিভিন্ন ধরনের, আরো সিকিউরিটি থাকে, এটা বাংলাদেশে নাই। ডেরিভেটিভস মার্কেটটা বাংলাদেশে নাই, এটা বিদেশে আছে, মানে ইউএস মার্কেটে আছে। হ্যাঁ, তো মনে করেন যে এই যে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর যে ব্যাপারগুলো, ইস্যুগুলো, এগুলো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে আসে। সো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হচ্ছে যে আমি যখন এটাকে অনেক ব্রডার স্কেল, মানে ফাইন্যান্স রিলেটেড সব কিছু ধরতেছি, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আর যখন আমি এই সোর্স অফ ফান্ড দিয়ে ক্যাপিটাল মিক্স করতেছি, অর্থাৎ লোন আর হচ্ছে কোম্পানি ওনারশিপের একটা মিক্সচার, মানে আমি যে ফান্ডগুলো পাবো ব্যবসা চালানোর জন্য, যে আমার ফান্ডগুলো দরকার, এই যে ফান্ডগুলো পাওয়ার যে একটা স্ট্রাকচার আমি তৈরি করবো, ডিজাইন তৈরি করবো, এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে? সো দুইটা জিনিস দিয়ে আমরা করি, একটাকে বলে ডেট আর একটাকে ইকুইটি বলে। এর উচ্চারণ হচ্ছে ডেট, বারবার বলতেছি। হ্যাঁ, ডেট বললে কিন্তু লজ্জিত হইতে পারে, ঠিক আছে? সো এটাকে, এটার উচ্চারণ হচ্ছে ডেট, ডিইটি মনে রাখবেন, বিটা সাইলেন্ট। হ্যাঁ, আর ইকুইটি। সো ডেট হচ্ছে কি বলছিলাম মনে আছে? ঋণ। হ্যাঁ, ঠিক আছে, লোন, ঋণ, ধার। হ্যাঁ, এখন ধার আর ঋণের মধ্যে অবশ্য আপনি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, মানে দুইভাবে জিনিসটা দেখানো যেতে পারে। একটা হচ্ছে এমনি ধার, মানে বড়, আমরা বড় বলি না, বড় করা বা লেন্ড করা, ওখানে কিন্তু কোনো ইয়ে সুদের ব্যাপার আসে না বা ইন্টারেস্টের ব্যাপারটা আসে না। হ্যাঁ, মানে আপনি যখন হচ্ছে কারো কাছ থেকে ধার নিচ্ছেন, মনে করেন আমি আবিরের কাছ থেকে 100 টাকা নিলাম, এখন আবির বললো না স্যার আমাকে 110 টাকা ফেরত দিন, বলবেন নাকি? বলবেন, বলতেও তো পারেন। আচ্ছা, এখন আবির হয়তো আমার কাছে 10% ইন্টারেস্ট চাবেন, কিন্তু এই যে আমার আম্মু আছে ব্যাংকে, এখন আম্মুকে যে যদি ব্যাংকে যে বলে আম্মু আমার ব্যবসা করবো, একটা 100 টাকা লোন দাও, বলে ঠিক আছে বাবা, বছর শেষে 10% ইন্টারেস্ট দিলাম, ঠিক আছে, মানে আমাকে না, ব্যাংকে দিলাম। সো ওটাকে আমরা লোন বলবো, আর এটাকে আমরা এমনি বড় বলতে পারি। বাট ফাইন্যান্সের ইন রিয়েল সেন্স, ফাইন্যান্সের সব ধরনের লোনে ইন্টারেস্ট আছে, ঠিক আছে? যে নাথিং, মানে কোনো ধরনের কোনো লোন নাই যেটা ইন্টারেস্ট ফ্রি। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা লোন, আর একটা হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে কোম্পানির ওনারশিপ। এই দুইটা মিলে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা হয় বা ক্যাপিটাল মিক্স হয়। ঠিক আছে, ক্লিয়ার এটা সম্পর্কে? এবার আমরা একটু ডেফিনেশন করবো, ওভারভিউতে আসি। এখানে আমি আগের ক্লাসে বলছিলাম যে আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বলবো,
হ্যাঁ, এগুলো একটু আপনারা নোট করে রাখতে পারেন if you want. আচ্ছা, সো ক্যাপিটাল স্ট্রাকচার আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তো আমরা বুঝছি, আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে দিছি, এখন একটু গুগল করলেই সব পেয়ে যাবে জিনিসটা কি। হ্যাঁ, or in other words it refers to the mix of long term sources. long term তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার কি করে, লং টার্মকে ফোকাস করে। লং টার্ম হচ্ছে মোর দেন ওয়ান ইয়ার, ভেরি গুড, 1 ইয়ারের বেশি। আর এনিথিং লেস দেন 1 ইয়ারকে আমরা বলি হচ্ছে শর্ট টার্ম। এর মধ্যে আবার কিছু কিছু কোম্পানিজ মিড টার্মও নিয়ে আসে, মানে লাইক 9 মান্থস 10 মান্থসকে তারা মিড টার্মও বলে থাকে। বাট হ্যাঁ, 6, ওইটাই তো আমি বললাম, 6-9 মান্থস এগুলোকে মিড টার্মও বলে থাকে। হ্যাঁ, বাট ইন কি বলো এটাকে, একাডেমিক সেন্স আমরা হচ্ছে দুইটাই ধরবো, শর্ট টার্ম ও মিড টার্মটা সবসময় আসবে না, এটা খুবই স্পেশাল কেসে আছে। আচ্ছা বলুন স্যার, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে বলছিলেন যে এখানে আবার মানে শর্ট টার্ম লং টার্ম দুইটাই কাজ করবে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের ভিতরে সব। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হচ্ছে এভরিথিং। মনে করেন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল যে ভিত্তিটা, ওইটাই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। সে কোথা থেকে টাকা আনতেছে এটা তো আছেই, সাথে আগামী 5 বছরের জন্য তার কোন প্রজেক্টে কি করবে না করবে। দেখেন, ক্যাপিটাল স্ট্রাকচার ডিলস উইথ সোর্স অফ ফান্ড, মানে কোথা থেকে টাকাটা নিয়ে আসবো, ফান্ডটা কোথা থেকে পাবো। কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার সোর্স অফ ফান্ড নিয়েও মাথা ব্যথা আছে তার, আগামী ভবিষ্যতে কোন প্রজেক্ট করবে সেটা নিয়েও তার মাথা ব্যথা আছে, কোন জায়গায় কি কমাইলে রিস্ক কম হবে, কোন জায়গায় কি বাড়াইলে প্রফিট বেশি হবে, এই এভরিথিং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে চলে আসে। কারণ আপনারা মনে করেন যে অনেকগুলা আলাদা আলাদা সাবপার্ট থাকে, রিস্ক মিনিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এরকম বহু সেগমেন্ট থাকে যে আমি কোনটায় কত ওয়েট বসাবো, তারপরে কোন জায়গায় কোন দেশে কতগুলো, আবার আপনার স্টক ইস্যুরও ব্যাপার আছে, এগুলো সব কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে চলে আসে। বাট দিস ক্যাপিটাল স্ট্রাকচার ডিলস উইথ দ্য সোর্স অফ ফান্ডস, যে আমার যে টাকাটা, এটা হচ্ছে মনে করেন যদি কখন আপনাকে কোয়েশ্চেনে দেওয়া হয় যে ক্যাপিটাল স্ট্রাকচার কি, তখন আপনি বলবেন যে দ্য সোর্স অফ ফান্ডস দ্যাট দ্য কোম্পানি গ্যাদার্স টু ডিজাইন দেয়ার ক্যাপিটাল মিক্স, মানে মিক্স উইথ ডেট অ্যান্ড ইকুইটি, ইকুইটি আর ডেট মিলে যে ক্যাপিটাল মিক্সটা তারা করে, ওটাই ক্যাপিটাল স্ট্রাকচার, এভাবে করেই বলি। আর একটু বইতে যদি পড়েন, আমি একটা আপনাদেরকে 2টা বই দিয়ে দিব, মানে কিনা লাগবে না, মনে একটু পাই, আপনারা হচ্ছে এই কি বলে সফট কপি আমি প্রোভাইড করব গুগল ক্লাসরুম। হ্যাঁ, তো ওইটা মানে টাকা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে, তো ওইটা আপনারা দেখতে পারেন। ওখানে কিছু সুন্দরভাবে অনেক কিছু দেওয়া আছে, একটু পড়ালেখা করলেন। আর এমনি আমি ডেফিনেশনের ক্ষেত্রে আপনি যদি আমাকে এক্সাম্পল দিয়ে বুঝায় দেন, আমি স্যাটিসফাইড, আই উইল গিভ মার্কস। বাট এই যে কিওয়ার্ডগুলো থাকতে হবে, ডেট, ইকুইটি, আমি যখন খাতা দেখি তখন কিওয়ার্ডগুলো খুঁজি, কিওয়ার্ড পাওয়া মানেই মনে করেন মার্ক পেয়ে গেছে। কিন্তু আবার ইররিলেভেন্ট কিওয়ার্ড দিলে সমস্যা, যেটা এখন আপনি মনে করেন ক্যাপিটাল স্ট্রাকচারে বারবার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার নিয়ে আসতেছে। আপনি ক্যাপিটাল স্ট্রাকচার ইজ আ পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বললে আমি 1 মার্ক দিলাম আপনাকে, ঠিক আছে, আবার বারবার ঘুরে ওইটাই লিখতেছে, তখন তো এটা হচ্ছে না, ঠিক না। সেই কিওয়ার্ডগুলো সবসময় চেষ্টা করবেন ইমপ্লিমেন্ট করার। তাহলে আপনি দেখবেন যে একটা থিওরির মনে করেন 10 মার্কের একটা থিওরি আপনি অনেক সুন্দর করে কিওয়ার্ড দিয়ে দেন হচ্ছে এক্সাম্পল দিয়ে আমাকে প্রেজেন্ট করছেন, মনে করেন 1 পেজ, ঠিক আছে, আমি 10-এ 9 দিয়ে দেবো, আর কি সমস্যা না। আমার ইয়েটা এরকম, আমার কথা হচ্ছে যে জিনিসটা বুঝছেন কি, এটাই যে খুব বুকিশ হইতে হবে, আপনার একটা ফুল স্টপ নাই বলে আমি মার্কেটে দিলাম, আমি ওরকম না। হ্যাঁ, সো আপনারা চেষ্টা করবেন যে এই স্লাইডে তো দেখতেছেনই, সাথে একটু পড়ালেখা করা, গুগল করলে পাওয়া যায়, এখন আবার চ্যাট জিপিটির যুগ আছে, চ্যাট জিপিটি, চ্যাট পিডিএফ, জেমিনি এআই এর অভাব নেই, বুঝছেন। এআইকে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার, ও বের করে দেবে। তাহলে ইনভেস্টোপিডিয়াতে যাবেন, ইনভেস্টোপিডিয়ায় যে জিজ্ঞেস করবেন, ও আপনাকে একদম ফাইন্যান্সিয়াল ভাষায় বলে দিবে। সো মনে করেন রিসোর্সের অভাব নেই, কিন্তু টাইম দিতে হবে, এটি হচ্ছে অভাব, বুঝছেন। ফেসবুক না পড়ে মাঝে মাঝে ইনভেস্টোপিডিয়া পড়বেন, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। সো মিক্স অফ লং টার্ম সোর্সেস অফ ফান্ডস,
দেখছেন আবার সোর্সেস অফ ফান্ডস এর কথাটাও আসছে। সো ফান্ডের সোর্সটা ক্যাপিটাল স্ট্রাকচার এটা নিয়ে বেশি ডিল করে, মানে এটা নিয়েই ডিল করে, বেশি না এটা নিয়েই ডিল করে। এখন আমি যখন সোর্সেস অফ ফান্ড, আমি তো দেখলাম যে ডেট আর ইকুইটি, ঠিক না? কিন্তু ডেট আর ইকুইটির কিছু ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো কোনগুলো? এই যে আপনি যে টাকাগুলো লেনদেন করবেন, হ্যাঁ, এই লেনদেন করার কিছু জিনিস আছে বা কিছু ইনস্ট্রুমেন্ট আছে, টুল আছে। এই টুলগুলো হচ্ছে আপনার মনে করেন বন্ড, স্টকস, বন্ডস, স্টকস, টি-বিলস। টি-বিলস চিনেন তো? সঞ্চয়পত্র চিনেন? নাম শুনছেন? সঞ্চয়পত্র কি বলুন তো কেউ একজন? স্যার সাপোজ মানে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট, ওইটা আমি কোনো একটা ব্যাংকে হচ্ছে ওদের কাজের জন্য আমি দিলাম, বা ওই টাকার বিনিময়ে ওরা আমাকে আর কি একটা কিছু পরিমাণ আমাকে ইন্টারেস্ট দেবে। ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, সঞ্চয়পত্র না, এটা ফিক্সড ডিপোজিট। আপনি একটা টাকা ওদেরকে দিয়ে রেখে দিলেন নাকি বারবার দিবেন? না, ওদেরকে হচ্ছে মানে আমি বলি সাপোজ 10 লাখ টাকা হ্যাঁ, আমি দিবেন। 3 বছর বেসিস হোক বা 5 বছর হোক, এটা তো 3 বছর বেসিসে আছে যে সঞ্চয়পত্রটা আর কি নেওয়া যায় আর কি। এটা ব্যাংকে দিলেন? হ্যাঁ হ্যাঁ। ওটা আপনি যেটা বলছেন ওটাকে বলা হয় এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। সঞ্চয়পত্রটা কি জানেন? সঞ্চয়পত্রটা হচ্ছে মাঝে মাঝে সরকার মানি ডেফিসিটে পড়ে, সরকারের টাকা প্রয়োজন হয়, বুঝছেন? কারণ সরকার টাকা পাবে কই? সরকার বিদেশ থেকে মনে করেন টাকা পাচ্ছে না, ফোর্স বা তার দরকার আর কি। তখন সরকার একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যু করে যেটার নাম সঞ্চয়পত্র বা ট্রেজারি বিলস। ইউএসএ এটাকে বলে ট্রেজারি বিলস, হ্যাঁ। সো ওই সঞ্চয়পত্রটা হচ্ছে ইস্যু করার পরে, এবং এটা বিভিন্ন ব্যাংক দ্বারা ইস্যু করে। গভর্নমেন্ট কিন্তু এই ব্যাংক থেকে টাকাগুলো আবার কালেক্ট করে, কিন্তু গভর্নমেন্টের কাছে যায়। কিন্তু আমরা জানি যে আপনি যেমন জানেন যে এটা আসলে ব্যাংক মানে সঞ্চয় করে, বা সঞ্চয় যেহেতু কথা, সেভিংস, ব্যাংকের একটা সেভিংস এরকম টাইপের কিছু একটা মনে হয়েছিল, ঠিক না? যে ব্যাংক টাকা নিয়ে। হ্যাঁ স্যার, আসলে ওইটার সাথে আমি রিলেটেড আছি এর জন্য আর কি। কোনটা? সঞ্চয়পত্র? হ্যাঁ, থাকে অবশ্যই, কারণ আপনার ফ্যামিলি আছে। বাট আপনি তো সঞ্চয়পত্র কিনছেন, বাট অ্যাকচুয়ালি তো সঞ্চয়পত্রটা কি আজকে জানবেন, ঠিক না? আপনি যেটা জানতেন ওটা হচ্ছে এফডিআর। এটা হচ্ছে ব্যাংকের নিজস্ব যখন টাকা প্রয়োজন হয়। ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে লোন দিবে, এর মধ্যে সে হচ্ছে প্রফিট করে। মিডিয়েটরিস, আমরা ফাইন্যান্সিয়াল মিডিয়েটরিস বলি, হ্যাঁ। তো যখন দুই পার্টির মধ্যে কানেকশন করে কেউ একজন, ওটাকে আমরা ইন্টারমিডিয়েটরিস বলি। ইন্টার মানে দুইটার মধ্যে, ঠিক আছে? সো ব্যাংক ইজ ওয়ান অফ দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটরিস। সেখানে সঞ্চয়পত্র দিয়ে সে কি করতেছে? গভর্নমেন্টের সাথে মানুষের কানেকশন করতেছে ব্যাংক, বুঝছেন? আবার মনে করেন এই যে এফডিআর, ডিপিএস, তারপরে বিভিন্ন ধরনের কোম্পানি বন্ডস আছে, ব্যাংক কিছু বন্ডস ইস্যু করে। এগুলো যে আপনি যখন ওদের কাছ থেকে নিচ্ছেন, যেমন মিলেনিয়াল বন্ড আছে, হ্যাঁ, অনেকগুলো বন্ড আছে বিভিন্ন কোম্পানির, যেমন আইএফআইসি ব্যাংকের মনে একটা বন্ড আছে, কি গ্রিন বন্ড নাকি যেন একটা বন্ড আছে, আমার এক্সাক্ট মনে নাই, গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ড, অনেক ধরনের বন্ড আছে, হ্যাঁ। এইটা আবার ব্যাংক পার্সোনালি ইস্যু করা ব্যাংকের জন্য, বাট সঞ্চয়পত্র সোললি ফর গভর্নমেন্ট। গভর্নমেন্টের যখন টাকা দরকার হয়, মানে মার্কেট থেকে টাকা নিতে হবে, তখন সে সঞ্চয়পত্র ছাড়ে। এবং মোটামুটি সঞ্চয়পত্রকে বলা হয় ডিফল্ট রিস্ক ফ্রি। মানে এটা এমন একটা বন্ড যেটায় কোনো রিস্কই নেই, মানে আপনি টাকা পাবেনই পাবেন। অনেক বন্ডে আপনি টাকা নাও পাইতে পারেন, বাট এটাকে আমরা বলি ডিফল্ট রিস্ক ফ্রি বন্ড বা মানে সঞ্চয়পত্র। আপনি মনে করেন যে দুনিয়া উল্টাই গেল, দেশ দেউলিয়া না হয়ে যায় শ্রীলঙ্কার মতো, মানে হয়ে গেছিল অলমোস্ট, না হয়ে গেলে আপনি আপনার টাকা পাবেন, সরকার আপনাকে দিতে বাধ্য, ঠিক আছে? এর জন্য এটাকে বলা হয় ডিফল্ট রিস্ক ফ্রি, বাট এটার ইন্টারেস্ট অ্যামাউন্টটা অত বেশি না, একটু কম কম্পারেটিভলি টু আদার, মানে আদার। হ্যাঁ, না 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 না, জিরো কুপন বন্ড অনেক বেশি। জিরো কুপন বন্ড হচ্ছে প্রত্যেকটা বন্ডের একটা পার ভ্যালু থাকে, বুঝছেন?
মনে করেন বন্ডের দাম থাকে 1000 টাকা, ঠিক আছে? আপনি কি করবেন, এই 1000 টাকার বন্ডটা 700 টাকায় কিনবেন। 1000 টাকার বন্ড 700 টাকায় কিনবেন, 3 বছর পর আপনাকে বলবে যে ঠিক আছে তোমার আমি 1000 টাকা দেব। এটাকে বলা হয় জিরো কুপন বন্ড, মানে কোনোটাই কোনো ইন্টারেস্ট নাই। আপনি একটু কম দামে কিনবেন, ওই যে পার ভ্যালু, এটাকে বলা হয় পার ভ্যালু। প্রত্যেকটা বন্ডের একটা পার ভ্যালু বলা হয়, মানে যেই টাকায় সে ইস্যু হয়, মানে ইস্যু করতে হয় কিন্তু আমার একটা ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে। যখন কোনো কোম্পানি কোনো বন্ড ইস্যু করে তখন তার ওই পরিমাণ অ্যাসেট বা তার যে হচ্ছে আপনার ওই যে অ্যানুয়াল রিপোর্ট আছে ওগুলার এগেনস্টে সব কিছু যাচাই বাছাই করে যে ঠিক আছে তুমি 10,000 শেয়ার ইস্যু করতে পারো, 10,000 শেয়ার ইস্যু এত টাকার বিনিময়ে টাকাগুলো জমা দিতে হবে, ঠিক আছে? কেউ কিছু বললেন? আচ্ছা, সো জিরো কুপন বন্ডে কি জিরো কুপন মানে জিরো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নাই, আপনি কম দামে কিনে ওই পার ভ্যালুটা ব্যাক পাবেন, বুঝছেন? এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখানে তাহলে কি যে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের নাম দেখতেছেন এখানে আছে, ডিবেঞ্চার্স, লং টার্ম ডেট, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। এটা ইনস্ট্রুমেন্ট না, এটা জাস্ট হচ্ছে আমি ওই যে পড়াইছিলাম সারপ্লাস এন্ড ডেফিসিট। সারপ্লাস মানে এক্সট্রা, আর রিজার্ভ মানে আমার অলরেডি সঞ্চিত বা সংগ্রহ করা আছে যে কোনো রিস্ক ফাইট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো ডিবেঞ্চারটা কি বলি, বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে একটা পার্থক্য আছে। বন্ড কি বলেন তো? হোয়াট ইজ বন্ড? প্রাইস বন্ডের নাম শুনছেন? আপনারা প্রাইস বন্ডের নাম শুনেন নাই? বাংলাদেশ ব্যাংক দেখতাম যে আগে মনে করেন যে আমার বাসায় আমাকে আমার কোনো বাবার ফ্রেন্ড আসলে বা বার্থডে হয়েছে মনে করেন, হ্যাঁ, দেখতাম যে অনেকগুলো স্কোয়ার শেপ বাংলাদেশ ব্যাংক লেখা লটারির টিকেটের মতো টাকা দিয়ে দিত, ওটা বলে প্রাইস বন্ড, বুঝছেন? প্রাইস বন্ড মনে করেন 1000 টাকা 500 টাকা প্রাইস বন্ড। সামটাইমস তখন তো অনেক টাকা ছিল, টকিং অ্যাবাউট 2005, 6, 7, তখন দেখা যেত যে এই প্রাইস বন্ডগুলো আমাকে দিয়েছিল, হ্যাঁ। সো প্রাইস বন্ডটা আবার একটু স্পেশাল টাইপের বন্ড, ওটা একটা লটারি হইতো, একটা নাম্বার থাকতো, যদি আপনি জিতে যান তাহলে আপনি অনেক টাকা পাবেন, লক্ষ লক্ষ টাকা পাবেন, হ্যাঁ। বাট ওই বন্ড ওইটা যদি ভাঙে তাহলে ওই সমপরিমাণ টাকা আপনি পাবেন। সো বন্ড হচ্ছে এমন একটা কাগজ, যে কাগজটা আপনার হাতে থাকা মানে আপনার মনে হয় আমার কাছে টাকা আছে, ঠিক আছে? আপনি যখন একটা বন্ড কিনবেন, বন্ডটা হচ্ছে একটা এগ্রিমেন্ট পেপার, যে হ্যাঁ ঠিক আছে আমি অমুক দিন আপনাকে এই টাকা ফেরত দিব, এটার এত ইন্টারেস্ট রেট, এই সেই অনেক কিছু লাগলো, হ্যাঁ। সো এটাকে বলা হয় বন্ড, যেটা আপনার একটা কোল্যাটারালের এগেইনস্টে দিয়ে সিকিউর থাকে, ঠিক আছে? এটা আর কি কোল্যাটারাল হচ্ছে মনে করেন এই ডায়াসটার দাম কত, মনে করেন এটার দাম একটা বলেন দাম, হ্যাঁ 2000। আমি হাসানকে বললাম যে হাসান এই যে নাও এটা আবার 2000 টাকা, ঠিক আছে? এখন এটা যখন দিলাম, এখন হাসান যদি 2000 টাকা আমার কাছ থেকে আর ফেরত না পায়, আমি যদি 2000 টাকা নিয়ে এরোপ্লেন দিয়ে উড়ে অন্য দেশে চলে যাই, হাসান তো কান্নাকাটি করবে যে আমি কি 2000 টাকা পাবো না, তখন ও কি করবে, এই ইয়াটা বেচে দিয়ে ওর 2000 টাকাটা মানে ইয়া করবে, রিট্রিভ করবে বা ফেরত নেবে, বুঝছেন? তো আমি যখন আপনাকে কোনো একটা কিছু দিব ফিজিক্যাল অ্যাসেট টাকার বিনিময়ে, যে আমি যদি টাকা নিয়ে পালাই যাই তাহলে আপনি এটা বেচে স্বাবলম্বী থাকতে পারবেন, ওইটাকে আমরা বলি কোল্যাটারাল, মানি ব্যাকড অ্যাসেট। মানে কোনো একটা টাকা নিচ্ছি, মোট কথায় বন্ধক রাখি না আমরা, কিন্তু এটা বন্ধক একবারে ডিরেক্টলিও বলা যায় না, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে কোল্যাটারাল, মানে ব্যাংকিং এর ভাষায়। কারণ এখানে আবার অনেক প্রসিডিংস আছে। মনে করেন আপনি যখন কোল্যাটারাল দিয়ে টাকা উঠাইতে যাবেন, মনে করেন আপনি একটা ল্যান্ড মানে দিচ্ছেন মর্টগেজ বা কোল্যাটারাল হিসেবে আপনার লোনের এগেইনস্টে, হ্যাঁ 5 কাঠা ল্যান্ড, ব্যাংক চাইলে ওই ল্যান্ডটা নিলামে তুলতে পারবে না। ও আরেকটা ডিফারেন্স আছে কোল্যাটারাল আর মর্টগেজের মধ্যে, সেটা হচ্ছে বন্ধকের ইংলিশ হচ্ছে মর্টগেজ, হ্যাঁ। তো সেটা হচ্ছে কি যে
এই কোলাট্রাল থেকে যখন টাকা রিট্রিভ করা হয় তার আগে কিছু প্রসিডিংস আছে, মামলা হয়, বুঝছেন? আপনার নামে মামলা হবে, আপনার হাজিরা দিতে হবে, আপনি যে দেউলিয়া এটা কোর্টে প্রমাণিত হইতে হবে, ঠিক আছে? তারপরে এরা এটা নিলামি উঠাবে, বহু কাজ আছে। হ্যাঁ, আর মর্টগেজে যেটা হয় যে মর্টগেজে আপনি পার্সোনাল লেভেলে কারো কাছে কোনো কিছু বন্ধক রাখছেন, টাকা দিতে পারেন নাই, ওর মতো ওটা বিক্রি করে দেবে, সমস্যা নেই। বাট যখন আমরা এরকম কোলাট্রালের সেন্সে যাব তখন এটা একটা বড় একটা আর কি, মানে মনে করেন যে একটা প্রসিডিংস এর মধ্যে দিয়ে যায়। আর আপনি ডিরেক্টলি কাউকে সেল করতে পারবেন না, আপনাকে নিলামে উঠাতে হবে, জিনিসটা নিলামে বিক্রি হবে, ঠিক আছে? সো যখন কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যায় তখন তারা নিলামে উঠে, বুঝছেন? সো প্রত্যেকটা বন্ড যখন ইস্যু হয়, এই বন্ড হচ্ছে কোলাট্রাল দ্বারা সিকিউরড থাকে, বা এটার পিছনে কোনো একটা অ্যাসেট থাকে, বুঝছেন? সো যে আপনাকে এই ফান্ডগুলো দিচ্ছে বা যে ব্যাংক থেকে আপনি ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে বন্ডগুলো ইস্যু করতেছেন, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে আপনি যে স্টকগুলো দেখেন শেয়ার মার্কেটে যে স্টকগুলো আছে, হ্যাঁ, ওগুলো কিন্তু কোম্পানি ডিরেক্টলি শেয়ার মার্কেটে ছাড়ে না, ঠিক আছে? কোম্পানি কিন্তু ডিরেক্টলি শেয়ার মার্কেটে ছাড়ে না, ঠিক আছে? ও করে কি, ফার্স্ট একটা ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে যায়, ইনভেস্টমেন্ট ব্যাংকের, যেমন মনে করেন সে লঙ্কা বাংলা ফাইন্যান্সের কাছে যাবে, ঠিক আছে, বা আইডিএলসি ফাইন্যান্সের কাছে যাবে। আইডিএলসি ফাইন্যান্স করবে কি, কোম্পানির পুরা সবকিছু দেখবে, অ্যাসেট কোনটা কি অবস্থা আছে না অবস্থা আছে, অ্যানুয়াল রিপোর্ট দেখবে, দেখে বলবে যে তুমি 1 লাখ শেয়ার ইস্যু করতে পারো, 1 লাখ টাকা, 1 লাখ শেয়ারের জন্য তোমাকে আমরা এত টাকা দিচ্ছি, তুমি তোমার ফান্ড নাও। কারণ আপনার এই শেয়ারটা কবে বিক্রি হবে, কেউ কিনবে, কোনো মানে মানুষ কিনবেও কিনা আদৌ গ্যারান্টি তো নাই, ঠিক না? বাট আপনার তো টাকা এখন দরকার, মানে আপনি কি করতেছেন, এই শেয়ারগুলো বেচতেছেন কেন বা শেয়ারগুলো ইস্যু করতেছেন কেন? ফান্ডের জন্যই। আপনি একটা বিজনেস মনে করেন, হ্যাঁ। সো এই ইনভেস্টমেন্ট ব্যাংক করে কি, এই টাকাটা নিয়ে দেন আপনাকে বলে যে ঠিক আছে, তুমি তোমার ওই কি বলে নারায়ণগঞ্জে তোমার এত বিঘা জমি আছে, ওটা বন্ধক রাখো, রাখার পরে ওইটার এগেনস্টে আমরা টাকাটা দিচ্ছি তোমাকে। সো ফান্ড দিয়ে দেয়, ফান্ড দিয়ে দেওয়ার পরে দেন ইনভেস্টমেন্ট ব্যাংক করে কি, আইপিও ইস্যু করে, ইনিশিয়াল পাবলিক অফারিং বলে এটাকে, আইপিও, হ্যাঁ। সো ইনিশিয়াল পাবলিক অফারিং করে এখানে আরেকটা প্রসেস আছে, আন্ডার রাইটিং প্রসেস। আর ওইটা সম্পর্কে জাস্ট নাম জেনে রাখেন, এটা খুবই অ্যাডভান্স জিনিস, একটা অ্যাডভান্স জিনিস, আন্ডার রাইটিং প্রসেস। আন্ডার রাইটিং করে দেন ফাইনালি এটাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে উঠায়, বা চিটাগং স্টক এক্সচেঞ্জে উঠায়, বা সিঙ্গাপুরিয়ান স্টক এক্সচেঞ্জে উঠায়, যদি অন্য দেশে আপনি যান। বাংলাদেশের অনেক কোম্পানির আবার অন্য দেশেও স্টক আছে, এলএসিতে আছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ। সো ওরা করে কি, তাহলে রিসেল করে, বুঝছেন জিনিসটা, স্টক মার্কেট। দ্যাট ইজ হাউ থিংস ওয়ার্ক। এখন ইনভেস্টমেন্ট ব্যাংক যদি দেখে যে এই মানে আপনার মনে করেন যে শেয়ারগুলা ওইভাবে পারফর্ম করতেছে না, তখন তারা কোলাট্রাল চার্জ করতে পারে, ঠিক আছে? মানে তার হাতে হারানোর কিছু না, মানে ফাইন্যান্সে যে কোনো কিছু ডিসিশন যেটা হয় যে আমি যেমনি হোক আমার রিস্ক কমাইতে হবে, প্রফিট বাড়াইতে হবে বা রিটার্ন বাড়াইতে হবে, ঠিক আছে? কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে ফাইন্যান্সে এটা একটা ট্রুথ যে রিস্ক ইজ প্রপোর্শনাল টু রিটার্ন। আপনি যত বেশি রিটার্ন সিক করবেন সেটাই তত বেশি রিস্ক। যেমন একটা ছোট উদাহরণ দিই, আপনি যদি জুয়া খেলেন, গ্যাম্বল করেন, ক্যাসিনোতে যান, রাতারাতি বড় লোক হয়ে যাওয়া সম্ভব না, কিন্তু এটা রিস্ক কেমন, অনেক বেশি। যে জাহিদ হাসান কার মাহফুজ আহমেদের একটা নাটক দেখছিলাম, প্রজাপতি নাম, হ্যাঁ, ওখানে নিজের বউকে লাস্টে উঠায় দেয় জুয়ার টেবিলে, বুঝছেন? এই অবস্থায় চলে জাহিদ হাসান, হ্যাঁ, অনেক ছোটবেলায় দেখছি, যাই হোক খুব ইন্টারেস্টিং নাটক ছিল। সো আপনি বুঝেন কি অবস্থা। সো ওইটা হচ্ছে মনে করেন রিস্কিয়েস্ট। সো দেখেন আপনি ওখান থেকে সবচেয়ে বেশি রিটার্ন পাইতে পারেন, ঠিক না? কিন্তু রিস্ক কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট দ্য থিং ইজ, যে ফাইন্যান্সে বলা হয় যে যেই জায়গায় রিস্ক অনেক বেশি সেই জায়গায় রিটার্ন অনেক বেশি। কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজার কি করে, অপটিমাইজ করে, যে রিস্ক কমায় রিটার্নটা কতটুকু বাড়ানো যায়।
এর জন্য মনে করেন যে আপনারা যদি ফাইন্যান্স মেজর পড়েন তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার পাবেন, মানে সরি কোর্স পাবেন, ইনভেস্টমেন্ট আইপিএম, ইনভেস্টমেন্ট এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এই আইপিএম এ আপনারা শিখবেন যে একটা শেয়ার মানে একটা ম্যানেজার কিভাবে শেয়ার কনস্ট্রাক্ট করে। সে কখনোই আপনার পুরো টাকা, মনে করেন আপনি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, ও পুরো 1 লাখ টাকা কখনোই ফার্স্ট ক্লাস শেয়ারগুলো ছাড়বে না, মানে ইনভেস্ট করবে না। ও একটা নিবে লো, ঠিক আছে, একটা একবারে নিবে লো রিটার্ন, মানে অনেক কম ইল্ড দেয়। একটা মনে করেন হাই থাকবে, একটা থাকবে ব্লু চিপ, যেমন যেগুলো হচ্ছে মানে সেরকম পারফর্মার। হ্যাঁ, ব্লু চিপ বলে এগুলোকে, ব্লু চিপ স্টকস। তারপরে কোনটা থাকবে ইউনিকর্ন। ইউনিকর্ন হচ্ছে যেমন মনে করেন বিকাশ, ইজ ইউনিকর্ন। ব্লু চিপ মনে করেন বেক্সিমকো, ঠিক আছে, বা গ্রামীণ ফোন, হ্যাঁ এরকম বেক্সিমকো। সো ইউনিকর্ন হচ্ছে যারা মার্কেটে মাত্র এসে মনে করেন যে প্রচুর গ্রোথ, মানে এদের প্রচুর গ্রোথ হবে। সো এইভাবে ইউনিকর্ন, হাই, লো, মিডিয়াম, ব্লু চিপ, এরকম অনেক ধরনের জেড ক্লাস, অনেক ধরনের শেয়ারের মানে ক্লাস আছে। ওই অনুযায়ী একটা পোর্টফোলিও ম্যানেজার শেয়ারের মার্কেটে ইনভেস্ট করে। মানে আপনি যখন টাকা ঢালবেন তখন আপনার আর কোনো ইয়া নেই, মানে আপনি তো শেয়ার মার্কেট বুঝেন না, ঠিক না? আপনার কথা হচ্ছে যে শেয়ার মার্কেট থেকে টাকা বানানো যায়, এটা হচ্ছে কথা। আর আপনি করবেন কি, একটা ওই যে ব্রোকারেজ ফার্মের কাছে যাবেন, দেখেন না অনেক জায়গায় লেখা থাকে না যে ট্রাস্ট সিকিউরিটিজ লিমিটেড, সিকিউরিটিজ কথাটা দেখছেন? ওরা কিন্তু সিকিউরিটি গার্ড প্রোভাইড করে না, ওরা আপনার এই সিকিউরিটির কথা বলছে, এটাকে সিকিউরিটিও বলে না, মানে স্টককে অনেক ক্ষেত্রে সিকিউরিটি বলা হয়। সো দেখবেন যে অনেক ব্যাংকের আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, হ্যাঁ এরকম অনেক কোম্পানি সিকিউরিটিজ কোম্পানি আছে, তারা হচ্ছে বেসিক্যালি এই কাজটা করে। আপনি তাদের ওখানে একটা বিও অ্যাকাউন্ট খুলবেন, আপনার বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট বলে এটাকে, ব্যাংক অ্যাকাউন্টের মতো বিও বলে, বিও অ্যাকাউন্ট। সো আপনি বিও অ্যাকাউন্ট খুলবেন, বিও অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি ওখানে টাকা ঢালবেন, এরপরে পোর্টফোলিও ম্যানেজার মনে করেন আপনার পোর্টফোলিও ডিজাইন করবে, লেস রিস্কি, মোর রিস্কি, এরকম বিভিন্ন টাইপের হাই, লো, রিটার্ন, এরকম করে টোরে সে একটা অপটিমাইজ, যাতে আপনি বেনিফিটেড থাকেন, আপনার যাতে ক্ষতি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বন্ডটা বলছি যে বন্ডটা হচ্ছে এমন একটা অ্যাসেট ব্যাকড বাই মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে আপনাকে একটা ইন্টারেস্ট অনুযায়ী রিটার্ন ব্যাক করবে। একটা ম্যাচুরিটি ডেট থাকবে, আমরা এটাকে ম্যাচুরিটি বলি, যে এটা মনে করেন যদি 2 বছরের হয়, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যাই করেন না কেন, পুরা 10 বছর পরে বা যে কয় ম্যাচুরিটি রেটের আপনি নেন কয় বছরের, ওই বছর পরে আপনার আসল যে টাকাটা, ক্যাপিটাল টাকাটা, সে আপনাকে ফেরত দিয়ে দিবে। আর ইন দ্য মিন টাইম আপনি তার কাছ থেকে একটা ইন্টারেস্ট জেনারেট করবেন ওই টাকা রেখে, ঠিক আছে? সো মনে করেন আপনি 1 লাখ টাকার একটা বন্ড কিনলেন, যেমন এই যে আপনি সঞ্চয়পত্র কিনছেন, ঠিক না? কয় বছরের কিনছেন? 3 বছর। তো কত দিয়েছেন? মানে সঞ্চয়পত্রতে কত টাকা দিয়েছেন? 30 লাখ। কত? 30 লাখ। এখন এই 30 লাখ একটাই কিনছেন নাকি অনেকগুলো কিনছেন? অনেকগুলো কেনার কথা না, আপনি 10 লাখ 10 লাখ করে 5 লাখ, যাই হোক। আর ব্যাপারটা হচ্ছে যে সালেহা যেটা করছে, উনি হচ্ছে অনেকগুলো মানে সঞ্চয়পত্র কিনে রাখছে। সো উনি কিন্তু প্রত্যেক মাসে বা 3 মাস পর পর এখান থেকে একটা রিটার্ন জেনারেট, ঠিক না? টাকা আসে না, একটা টাকা আসতেছে, ঠিক আছে? সো টাকা জেনারেট করতেছে। সো এরপরে 3 বছর যখন শেষ হয়ে যাবে না, ওই টাকাটা তার কাছে আবার ব্যাক চলে আসবে, মানে যেটা আপনি দিছিলেন, ইনভেস্ট করছিলেন, সেটা আবার আপনার কাছে ব্যাক চলে আসবে। সো এটাকে বলা হয় বন্ড। মানে আপনি একটা টাকা দিবেন, একটা সার্টিফিকেট নেবেন, নিয়ে ওয়েট করবেন, ওই অনুযায়ী টাকা ফেরত আসবে, ঠিক আছে? এবার ডিবেঞ্চার এক ধরনের একটা বন্ড, বাট ডিফারেন্সটা কি জানেন? ডিফারেন্সটা হচ্ছে যে বন্ডের এগেইনস্টে একটা কোলাটেরাল থাকে, ঠিক না? কোলাটেরাল দ্বারা সিকিউরড করা থাকে বন্ডকে, বাট ডিবেঞ্চারে কোনো সিকিউরিটি থাকে না, কোনো অ্যাসেট ব্যাকড বাই এটা বন্ড না, বুঝছেন? তার মানে এইটা যদি বাই চান্স কেউ ইস্যু করে ধরা খায়, তার আর কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো এটা ভেরি রিস্কি, ডিবেঞ্চারটা একটু রিস্কি, বুঝছেন? মানে মোর রিস্কি। ডিবেঞ্চার ইস্যু করার পিছনে তো কোনো অ্যাসেট না। এখন সাপোজ মনে করেন যারা এটা ইস্যু করছে, তারা তো এটার এগেইনস্টে টাকা দিছে, ঠিক না? কোম্পানিকে টাকা দিছে।
এখন যদি বাই চান্স টাকা শর্ট, মানে এই টাকাটা যদি ব্যাক না উঠাইতে পারে, তাহলে তো কোনো কোলাটেরাল নাই, কোনো ল্যান্ড নাই, কোনো মেশিন নাই যেটা বেচে তার টাকাটা সে ফেরত পাইতে পারে, ঠিক না? সো এটা তো নাই। সো যেহেতু নাই, তাই ডিবেঞ্চার হচ্ছে রিস্কি। ডিবেঞ্চার এক ধরনের বন্ড যেটা আপনাকে একটা রিটার্ন দিবে, কিন্তু এটা কোনো কোলাটেরালাইজড না, মানে সিকিউরড না, কোনো অ্যাসেট দ্বারা সিকিউরড করা না। তাহলে বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যটা কি? বন্ড হচ্ছে অ্যাসেট দ্বারা সিকিউরড থাকে, ডিবেঞ্চার থাকে সিকিউরড থাকে। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে যে বন্ডের যে পেমেন্টটা বা বন্ডের যে রিটার্নটা ওটা আগে দেওয়া হয়, যেহেতু কম রিস্কে আগে দিয়ে দেওয়া, আর এটা পরে দেওয়া হয়, মানে লাস্টে পায় ডিবেঞ্চার। আর ডিবেঞ্চারের ইন্টারেস্টটা একটু কম থাকে, কম্পারেটিভলি কম, বুঝছেন? সো এই জিনিসগুলো, আর এটা হচ্ছে মনে করেন খুব ইনস্ট্যান্ট হচ্ছে আমার ফান্ড দরকার, সেই ক্ষেত্রে ডিবেঞ্চার ইস্যু করা হয়। বাট ডিবেঞ্চার অনেক জায়গায় ইস্যু তেমন একটা করা হয় না, অন্য আরো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। বাট এইটা যেটা, এটা হচ্ছে খুব রিস্কি একটা অ্যাসেট, মানে একটু বেশি রিস্কি, ঠিক আছে? আচ্ছা গেল রিস্কি, সরি আমি একটা জিনিস ভুল বলছি, ইন্টারেস্ট এটা বেশি আমাদের, যেহেতু রিস্কি বেশি। আচ্ছা, মানে ডিবেঞ্চারে ইন্টারেস্ট বেশি আসবে? হ্যাঁ, ইন্টারেস্ট বেশি, এটা সময়টা কম, ঠিক আছে? আচ্ছা, বন্ডটা একটু ইন্টারেস্টটা কম থাকে, যত সিকিউর থাকে রিস্ক কম থাকে। ওই যে আমি একটা কথা বলছিলাম যে মোর রিস্কি মোর রিটার্ন, একটু ভুল বলছি, সরি ফর দ্যাট। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে প্রিফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ইকুইটি শেয়ারকে বলা হয় অর্ডিনারি শেয়ার বা কমন স্টক, বা আরেকটা কি নাম জানা আছে, অর্ডিনারি শেয়ার, কমন স্টক, ইকুইটি শেয়ার, আর একটা হচ্ছে ভোটিং শেয়ারও বলা হয়। চারটা নাম আছে, ঠিক আছে? 4 ধরনের নাম। ইকুইটি শেয়ার, তো ইকুইটি জিনিসটা কি বলুন তো? কোম্পানির ওনারশিপ, ভেরি গুড। সো যেই শেয়ারটা দ্বারা আপনার কোম্পানি ওনারশিপ পাচ্ছেন ওইটা হচ্ছে ইকুইটি শেয়ার, অর্ডিনারি শেয়ার, ঠিক আছে? আর এটাই কি আপনি ভোটিং রাইটস পাবেন। ভোটিং রাইটসটা কি, যে আপনি এজিএম এ গেলেন, এজিএম মানে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং বলে, প্রত্যেক বছর পর আপনার একটা করে এজিএম হয়, 1 বছরে, হ্যাঁ? সেই এজিএম এ আপনাকে কার্ড দিয়ে ইনভাইট করবে, আসেন আমাদের কোম্পানির এজিএম আছে, আপনি অনেকগুলো শেয়ার কিনছেন, ইউ আর ওয়ান অফ দ্য ওনার্স, আসেন আমাদের সাথে বসেন। আপনি চাইলে ওখানে ভোট দিতে পারবেন, না আমার একটা পছন্দ হবে এই প্রজেক্ট, মানে ওখানে হচ্ছে তারা নেক্সট 1 বছরে কি করবে বা 2 বছরে কি করবে, এটা নিয়ে হচ্ছে তারা একটা ডিসিশন নেয়, মিটিং। সো এই মিটিংয়ে চাইলে আপনি যদি একজন অর্ডিনারি শেয়ার হোল্ডার হন, তাহলে আপনি ওখানে দিতে পারবেন, ভেটো দিতে পারবেন, ভোট দিতে পারবেন, বলবেন না আমার পছন্দই হয় না, কি প্রজেক্ট করতেছেন আমার টাকা আসতেছে না, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে? সো ইউ ক্যান গিভ ভোটস থ্রু দিস ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার বা কমন স্টক বা ভোটিং শেয়ার, যাই বলুন, হ্যাঁ? তাহলে প্রিফারেন্স শেয়ারটা কি হবে? মনে করেন এটা আপনার ভোটিং আছে, এটাই ভোটিং নাই, সিম্পল অপোজিট। এই দুটো যদি অপোজিট হয়, বন্ড ডিবেঞ্চার্স, তাহলে এই দুটো অপোজিট হবে। প্রিফারেন্স শেয়ারটা কি, প্রিফারেন্স শেয়ারকে একটা হাইব্রিড স্টকও বলা হয়, কারণ এটা হচ্ছে বন্ড আর শেয়ার দুইটার মতন করে, মানে আপনার হচ্ছে বিহেভ করে। কিভাবে? যেমন কোম্পানি লাভ করবে না লস করবে, ওই অনুযায়ী আপনার শেয়ারের যে রিটার্ন ওটা অ্যাডজাস্ট হবে, ঠিক না? মনে করেন কোম্পানি যদি লাভ করে তাহলে আপনি রিটার্ন পাবেন বেশি, আর যদি লস করে তাহলে পাবেন না তেমন একটা, বা আপনার শেয়ারের ভ্যালু কমে যাবে। যেমন একসময় আমার বাবা শেয়ার মার্কেটে অনেক টাকা হি লস্ট, আমি বললাম, তখন আমি চিন্তা করলাম যে বাবা তুমি এই কত 8-9 বছর অপেক্ষা করতে, আমি দেখতাম ফাইন্যান্স, মানে তখন তো আমি জানি না যে ফাইন্যান্স পড়বো, কিন্তু পরে আই হ্যাভ আন্ডারস্টুড যে ওয়াই হি মেড আ লস অফ লাইক 15 লাখ টাকার মতো, মানে ওয়াই হি মেড আ লস। সে ইউএন মিশন থেকে এসে অনেকগুলো টাকা শেয়ার মার্কেট ইনভেস্ট করে, ঠিক আছে? শেয়ার মার্কেট ইনভেস্ট করে হি লস্ট অল।
তো কেন সে লস করছে? কারণ সে শেয়ার মার্কেট সম্পর্কে তার আইডিয়া ছিল কম। তার ফ্রেন্ড যা যেমনি বুঝাইছে সেভাবে ইনভেস্ট করছে। তার ফ্রেন্ড দেখা গেছে যে এই যে অপটিমাম মিক্স, যেটা বড় ছোট মানে লেস রিস্কি মোর রিস্কি, এভাবে যে মিলায় যে অপটিমাইজ করতে হয় সেটা সে করতে পারে না। এবং শেয়ার মার্কেটে যারা খুব ঝানু প্লেয়ার, ওরা প্রেডিক্ট করতে পারে যে শেয়ার মার্কেট কখন ফল খাবে, তার আগেই তারা সব কিছু উঠায় ফেলে, বুঝছেন? তো শেয়ার মার্কেট বাংলাদেশেরটা খুবই ভোলাটাইল। হ্যাঁ, যদি কেউ শেয়ার মার্কেটে গেম খেলতে চান তাহলে তাকে আগে একটু প্র্যাকটিস করে নামতে হবে। হ্যাঁ, ভেরি টাফ। আগে অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে কেমনে ক্যালকুলেশন হয় না হয়, দেন আপনি স্টার্ট করতে পারেন। বাট শেয়ার মার্কেটে কেউ কখনো যদি বুঝতে চান জিনিসটা কি, কেউ দয়া করে 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করতে যান না। স্টার্ট করবেন 1000 2000 বা দরকার হলে 200-300 টাকা, যদি দেখতে চান যে শেয়ার মার্কেটটা আসলে কিভাবে চলে জিনিসটা। হ্যাঁ, 10,000 টাকা দিয়েছিলাম। জি না 10,000 টাকা স্যার দিয়েছিল। 40,000 টাকা শেয়ার কিনছিলাম। কিনছিলেন, তারপরে কি অবস্থা? স্যার রিটার্ন পেয়েছি। রিটার্ন পেয়েছে, ভেরি গুড। তাই এই যে আপনি জানেন স্যার কটেক্স একটা ওয়েবসাইট আছে, ওখানে যে কাজ করে কিন্তু শেয়ার মার্কেটে কোটেক্স, এটা আমি জানি না। তবে আপনারা যদি এরকম কিছু করতে চান তাহলে আমি ইন্সপায়ার করতে পারি একটা জায়গায়, সেটা হচ্ছে আপনারা বাইন্যান্সে করতে পারেন, ক্রিপ্টোকারেন্সি। বাইন্যান্স? হ্যাঁ। বাইন্যান্সের নাম শুনছেন? জি স্যার। রোনালদো অ্যাম্বাসেডর। হ্যাঁ, রোনালদো অ্যাম্বাসেডর। কি বাইন্যান্সের অ্যাম্বাসেডর নাকি? আমি কবে হয়েছে? যা আরো এক বছর আগে হয়েছে। ও, খেয়াল করি নি। বাইন্যান্স, হ্যাঁ বলুন। বাংলাদেশে মেবি লিগ্যাল নাই। হ্যাঁ, লিগাল বলতে আস্তে আস্তে হচ্ছে, মানে থার্ড পার্টি থ্রুতে হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি না, ওটা হচ্ছে ব্লকচেইন নেটওয়ার্ক, এখনো ওইভাবে মানে ওপেন আপ হয় নাই, হবে আস্তে আস্তে হবে। ইজি ওয়েতে করা যায় কোনটা স্যার? হ্যাঁ, একটু মানে সহজ প্রসেসে করা যায় এগুলো। মানে কি আপনার ওই যে শেয়ার যে এটা শেয়ার না, শেয়ার মার্কেটে সহজের কিছু নাই। সহজে কারণ আপনারা একটা করবেন এক সময়, যদি ফাইন্যান্স পড়েন, এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস বলে এটাকে। হ্যাঁ, সো মার্কেটে কতটুকু ইনফরমেশন আছে ওই অনুযায়ী আপনার ক্যাপিটাল মার্কেট, এটাকে ক্যাপিটাল মার্কেটও বলা হয়, যে শেয়ার মার্কেটটা কি স্ট্রং নাকি উইক নাকি সেমি স্ট্রং, সেমি স্ট্রং, উইক, এটা এই তিনটাই ক্যাটাগরি করা হয়। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ উইকও না, বুঝছেন? মানে বাংলাদেশ উইকও। তবে এই ইফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিসটা, এটা একটা হাইপোথিসিস, মানে কল্পনা। বাট এই অনুযায়ী এই পর্যন্ত মনে হয় একটা শেয়ার মার্কেট সেমি স্ট্রং পর্যন্ত যেতে পারছে। স্ট্রং কেউই হইতে পারে না। আর বাংলাদেশ উইকের কাছেও নেই। সো ইনফরমেশন নেই। এটা হচ্ছে আপনার মনে করেন যে যদি শুধু প্রাইভেট ইনফরমেশন থাকে তাহলে এটা উইক, যদি প্রাইভেট পাবলিক দুইটাই থাকে তাহলে এটা সেমি স্ট্রং। আর যদি প্রাইভেট পাবলিক আবার হচ্ছে ইনসাইডার ইনফরমেশন থাকে, ইনসাইড থেকে যদি ইনফরমেশন, তাহলে ওটা স্ট্রং। বুঝছেন? এইভাবে এটা পড়বেন, যদি ফাইন্যান্স নিয়ে পড়েন সামনে তাহলে আরো জানবেন। সো শেয়ার মার্কেট অনেক ভোলাটাইল, আপনাকে অনেক নলেজেবল হতে হবে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড শেয়ার মার্কেট, মানে ইটস ভেরি ভোলাটাইল। বাট যদি কেউ কখনো করতে চান তাহলে খুব কম অ্যামাউন্ট নিয়ে নামবেন, কখনোই বেশি অ্যামাউন্ট নিয়ে নামবেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। মানে ফাইন্যান্সে কিছু তো জানি আর কি, তো ওই জানা থেকে বলতেছি, ঠিক আছে? আমি সোফার আমার টাইম অনেকগুলো ফাইন্যান্সের কোর্স করছি, আমাদের 25টার মতো। আচ্ছা, এবার অবজেক্টিভসে আসি আমরা। অবজেক্টিভস হচ্ছে এটা তাহলে এখান থেকে কোনো ডাউট আছে? কারণ লং টার্ম ডেট হচ্ছে অনেক বছর ধরে, 10 বছরের যে লোন আমি নিচ্ছি এটা লং টার্ম। আর রিজার্ভ তো আমি বলছি যে রিজার্ভ যে অ্যামাউন্টটা আপনার রিজার্ভে আছে, আপনি কোনো কিছুতে ইউটিলাইজ করতেছেন না, অনলি ইমার্জেন্সি অ্যাকশনে আপনার কাজে লাগাবেন, ওইটাকে আমরা রিজার্ভ করি। আর সারপ্লাসটা কি? অ্যাডিশনাল কোনো কিছু যদি থাকে, অ্যাডিশনাল আপনি পাইলেন, এক্সট্রা আপনি এক্সট্রা টাকা পাইলেন, আপনি কি করলেন? একটা মনে করেন আপনাদের এমপ্লয়ীদের জন্য একটা দিয়ে দিলেন, পার্টি। হ্যাঁ, যেমন আমাদের লাস্ট আমি যে কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে আমরা একটা ইভেন্ট করছিলাম, ফিফার মানে ফিফা গেম। তো এটা করছিলাম, করার পরে দেন ওইটা খুব সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছিল। আমাদের যে চেয়ারম্যান ছিল উনি এক রাতে আমাদেরকে একটা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়াইলো, এটা হচ্ছে যে গুলশানে বারবিকিউ কি যেন মনে নেই, এক একটা প্লেট কস্ট ছিল মনে হয় 5,000 টাকা করে।
উনি এক রাতে 2 লাখ টাকা শেষ, 2-2.5 লাখ টাকা শেষ এক রাতে। সেগুলো কোথা থেকে আসে? রিজার্ভ ফান্ড থেকে আসে, ঠিক না? তো আমরা ওখানে এবং উনি খাওয়ানোর পরে বলতো যে যাদের বাসায় নিয়ে যাওয়া লাগবে নিয়ে যাবো, ঠিক আছে? উনি আবার আমার যে চেয়ারম্যান উনি ছিলেন, উনি খুব চিল গাই। উনি হচ্ছে আপনার নেদারল্যান্ডস থেকে, সরি পর্তুগাল থেকে পড়ে আসছে, পর্তুগাল কানাডা থেকে পড়ছে। প্যারামাউন্ট টেক্সটাইলসের নাম শুনছেন? কেউ? যদি শোনা থাকে উনি ওটার মালিকের ছেলে আর কি। তো উনি ছিল। আর ডেকোরেশন নাম শুনছেন? যে ডেকোরেশন গ্রুপ, ওইটার মালিকের ছেলে ছিল আমার ওই কোম্পানির এমডি। দুজনেই খুব মানে লাইক হাত তোলা টাকা আর কি, বুঝছেন? তো ওরা এরকম মানে কিছু হইলেই দেখা যেত যে একটা ট্রিট ফিস্ট করে ফেলতো। সো এগুলো হচ্ছে এই যে রিজার্ভ ফান্ড থেকে আসে বা সারপ্লাস এক্সট্রা কিছু। হ্যাঁ, আচ্ছা, অবজেক্টিভস কি? যে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার যে আমরা করতেছি, এটার একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে যে কস্ট অফ ক্যাপিটাল যেটা। কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি পারবেন কেউ বলতে? আচ্ছা, নো প্রবলেম। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটালের জন্য যে কস্টটা দিচ্ছে, ফার্স্টে এইভাবে মাথায়। সো ক্যাপিটালের জন্য কস্টটা কিভাবে দিচ্ছেন? ইন্টারেস্ট পে করতেছেন না? মনে করেন কেউ আপনাকে টাকা দিল, ঠিক আছে, আগে আপনার তো ইন্টারেস্ট দিত, এটা আপনার জন্য একটা কস্ট না? মনে করেন আমি আপনাকে 3000 টাকা দিলাম, এমনি ধার দিলে 3000ই নিব, মনে করেন ব্যাংক হয়ে দিলাম। সো আপনি কি আমাকে শুধু 3000 দিলে আমি স্যাটিসফাইড হবো? হবো না। আমি বলবো মানে আপনি 5% ইন্টারেস্ট দেন, 10% ইন্টারেস্ট দেন, আপনার 3000 এ 10% কত? 300 টাকা। আপনার 3300 টাকা আমাকে ফেরত দিতে হবে, ঠিক না? সেটা আমার জন্য একটা কস্ট না? সো দ্যাট ইজ হোয়াট দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ। সো আপনার এখানে মিনিমাইজ করতে হবে। কিভাবে করতে হবে? একটা হচ্ছে আপনি শেয়ার ভ্যালু দিয়েও করতে পারেন, আবার বিভিন্ন জায়গায় খুঁজে যে কোন ব্যাংকে কম ইন্টারেস্ট, কোন ব্যাংকে কম ইন্টারেস্ট আছে, ওইভাবে খুঁজেও আপনি পেতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে শেয়ার ভ্যালু যদি আপনি বাড়ান, হ্যাঁ শেয়ার ভ্যালু যদি বাড়ান, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাকে অনেকেই ইচ্ছুক হবে লোন দেওয়ার জন্য, ঠিক আছে? সো দ্যাট ক্যান বি অলসো অ্যান অপশন। বাট মোট কথাই হচ্ছে যে আপনাকে মিনিমাইজ করতে হবে কস্ট অফ ক্যাপিটাল, আর শেয়ার ভ্যালুটাকে বাড়াইতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার শেয়ার ভ্যালু কিভাবে ম্যাক্সিমাইজ করবেন? এই যে নতুন নতুন প্রজেক্ট আনা, টাকা ইনজেক্ট করা, ভ্যালু বাড়ানো কোম্পানির, এইভাবে, ঠিক আছে? ক্লিয়ার? নো ডাউট। তাহলে অবজেক্টিভ হচ্ছে যে আমি কস্ট অফ ক্যাপিটালকে মিনিমাইজ করব আর শেয়ার ভ্যালুকে ম্যাক্সিমাইজ করব। দেন টু ম্যাক্সিমাইজ দ্য প্রাইস অফ দ্য অর্ডিনারি শেয়ারস ইন দ্য মার্কেট। আপনি অর্ডিনারি শেয়ারের মার্কেট যত ম্যাক্সিমাইজ করতে পারেন। এই যে অর্ডিনারি শেয়ারটা কোম্পানির ওনারশিপ, এটা কখন বাড়বে? যখন আপনার কোম্পানি মনে করেন প্রফিট করতেছে, হ্যাঁ কোম্পানি ভালো পারফর্ম করতেছে, তখন আলটিমেটলি তো শেয়ারের ভ্যালুটা বেড়ে যাবে, ঠিক না? নাকি না পারবে না? কোম্পানি ভালো পারফর্ম করতেছে, লাভ নিয়ে আসতেছে প্রচুর, ঠিক আছে, প্রজেক্ট করতেছে আরো বেশি, একটার জায়গায় 2টা প্রজেক্ট চলতেছে, রিটার্ন বেশি জেনারেট হচ্ছে না? তাহলে কি মানে অর্ডিনারি শেয়ারের ভ্যালু আলটিমেটলি বেড়ে যাবে। এখন আমাদের শেয়ার মার্কেটের সমস্যাটা কি? আমরা কেন ভালো করতে পারি না? সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা এই ইনসাইডের ইনফরমেশনটা জানি যে কোম্পানি কি আদৌ কোনো নতুন প্রজেক্ট করতেছে, বা তার প্রফিট ক্লেম মানে প্রফিট যে গ্যাদার করার প্যাটার্নটা কি, বা সে কিভাবে আগাচ্ছে, এই জিনিসগুলো আসে। এই জিনিসগুলো আমরা কিন্তু জানতে পারি না, ঠিক আছে? না জানার কারণে দেখা যায় যে আমরা শেয়ার মার্কেটে এই কোনো ভালো করতে পারি না, ঠিক আছে? সেইটাই। সো অবজেক্টিভ হচ্ছে দুইটা, যে মিনিমাইজ কস্ট অফ ক্যাপিটাল, ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ শেয়ার, এভাবে মনে রাখবেন। আর হচ্ছে টু ম্যাক্সিমাইজ দ্য প্রাইস অফ দ্য অর্ডিনারি শেয়ারস ইন দ্য মার্কেট। ইন দ্য মার্কেট কোন মার্কেট? ওই যে ক্যাপিটাল মার্কেট, মানে ডিএসসি সিএসসি। সিএসসি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, সো বাংলাদেশে 2টা মার্কেট আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, এখানে বলছে যে দ্য ভ্যালু অফ দ্য ফার্ম টু শেয়ার হোল্ডার ইজ ম্যাক্সিমাম
when the market price of the ordinary share is maximum. So মনে করেন যে একসাথে সবগুলা শেয়ার মানে একটা শেয়ারের ভ্যালু বাড়লেই তো সবগুলা শেয়ারের ভ্যালু বাড়বে না, শেয়ার তো আর আলাদা নেই। অর্ডিনারি শেয়ার একসাথে ইস্যু হয়, মনে করেন ইনভেস্টমেন্ট ব্যাংক প্রায় একসাথে 1 লাখ শেয়ার মানে ইস্যু করে। সো একটাই যদি বাড়ে সবগুলাই বাড়বে, ঠিক না? রিপল ইফেক্টের মতো। রিপল ইফেক্ট বুঝেন? ডমিনো ইফেক্ট, ডমিনো চিনেন? ডমিনো বিল্ডিং তৈরি করে একটা রিয়েল এস্টেট। না না ওইটা না, ছোট ডমিনোস। ডমিনোসকে খাইছেন পিজা? এটা তো সবাই খাইছে। ওখানে দেখবেন একটা ছোট এরকম টাইপের স্কোয়ার মানে রেক্ট্যাঙ্গেল আছে, ডট ডট দেওয়া, হ্যাঁ লোগো দেওয়া, এটাকে ডমিনো বলে, এটার নাম আছে ডমিনো। ডমিনো হচ্ছে এক ধরনের একটা ছোট ব্রিকের মতো। তো ডমিনো যেটা হয় যে আপনি যদি ডমিনো গুলাকে পরপর সাজান, আপনি যদি একটা টোকা মানে সবগুলো করতে পারে, দেখছেন না এটা? ওটাকে বলে ডমিনো, ঠিক আছে? সো এটা আবার বিজনেসের ভাষায় আছে ডমিনো ইফেক্ট। এক জায়গায় যদি সমস্যা তৈরি হয় সেটা সব আবার রিপল ইফেক্টটা কি? রিপল হচ্ছে মনে করেন পাতা থেকে যদি হচ্ছে পানি পড়ে, মানে পানির ফোঁটা যদি পানির উপরে পড়ে তখন কি ওটা আস্তে একটা ওয়েভ ক্রিয়েট করে না? এরকম। সো জিনিসটা এরকম, প্রবলেম একটা জায়গায় হলে এটা সব জায়গায় ছড়ায়। এটা হচ্ছে রিপল ইফেক্ট। সো দুইটা নতুন ইফেক্টের নাম শুনুন, ডমিনো ইফেক্ট আর রিপল ইফেক্ট। এটা কোন ক্ষেত্রে আসে জানা বলুন? হ্যাঁ, এই ইফেক্টগুলো কোন ক্ষেত্রে? ও এটা বললাম হচ্ছে ওই যে শেয়ার একটাই যদি আপনার বাড়ে তাহলে সবগুলো বাড়বে না, আচ্ছা। মানে একটা সিঙ্গেল শেয়ারের ভ্যালু বাড়া মানে সবগুলো শেয়ারের ভ্যালু বাড়া, কারণ একসাথে তো অনেকগুলো শেয়ার মানে ইস্যু হয়। সো এখানে এটাই বলছে যে শেয়ার হোল্ডার মানে ভ্যালু অফ দ্য ফার্ম টু শেয়ার হোল্ডার তখনই ম্যাক্সিমাম যখন মার্কেট প্রাইস, যে অর্ডিনারি শেয়ারের যে মার্কেট প্রাইস আছে ওটা যখন বেড়ে যাবে, ম্যাক্সিমাম হবে, তখন ভ্যালুও বেড়ে যাবে। মানে আপনার যে ইকুইটি শেয়ারের যে ভ্যালুটা, মানে আপনি আগে মনে করেন আপনার 10%-এর দাম ছিল 1 লাখ টাকা, মার্কেটে যখন সব শেয়ার ভালো পারফর্ম করা শুরু করছে তখন ওই 10%-এর দাম হয়ে যাবে 2 লাখ টাকা। বুঝছেন? আচ্ছা, এখন প্যাটার্ন আছে। প্যাটার্ন হচ্ছে যে অলরেডি এগুলো আমরা ডিসকাস করে ফেলছি। তো অ্যাকুয়ার দ্য ফান্ডস বাই ইস্যুইং অর্ডিনারি শেয়ার, ঠিক আছে? একটা হচ্ছে যে ফান্ড আপনি অর্ডিনারি শেয়ার দ্বারা ইস্যু করবেন। অর্ডিনারি শেয়ার কিভাবে করুন? ওই যে ইনভেস্টমেন্ট ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন যে এই যে ভাই আমার কোলাটেরাল যা যা বলছি ওটা করে আপনি অর্ডিনারি শেয়ার দিয়ে দেন ওই যে আইপিও যে জিনিসটা আছে, ইনিশিয়াল পাবলিক অফারিং, ওইটা করে দেন হচ্ছে আপনার সেকেন্ডারি মার্কেটে চলে যাবে আপনার শেয়ার, ঠিক আছে? সো এইটা ইস্যু করা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এইভাবে আপনি ফান্ড গ্যাদার করতে পারেন। দেন নেক্সট হচ্ছে অ্যাকুয়ার দ্য ফান্ডস বাই ইস্যুইং প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ারটা কি? যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি ওইভাবে কোনো কোম্পানি ওনারশিপ দিচ্ছি না, মানে কোনো ভোটিং রাইটস নাই, তবে তোমাকে আমি একটা ভালো রিটার্ন দিব, ইন্টারেস্ট দিব, তুমি টাকা দেবে, এরকমটাই, ঠিক আছে? বাট এটা রিস্কি আছে, বেশ রিস্কি। আবার হচ্ছে টু অ্যাকুয়ার দ্য ফান্ডস অনলি বাই ইস্যুইং ইকুইটি শেয়ারস, প্রিফারেন্স শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স, ঠিক আছে? মানে মনে করেন যে সবগুলাই যদি আমি করি তাহলে মানে এভরিথিং, এভরিথিং মিলায় যদি আমি একটা মিক্স করি, অনলি কথাটা ঠিক হয় না, অ্যাকুয়ার দ্য ফান্ডস বাই ইস্যুইং সবগুলো, ঠিক আছে? অনলি বলা তো অনলি হলে একটা বোঝাচ্ছে। সেই 3 ভাবে আর কি আমরা। অর্ডিনারি শেয়ার কি এই সাধারণ শেয়ার ওটা? হ্যাঁ ওইটাই অর্ডিনারি, যে নাম বললাম না যে ইকুইটি শেয়ার, কমন স্টক, অর্ডিনারি শেয়ার, ভোটিং শেয়ার সব সেম। আর একটা শেয়ার কি স্যার যে অগ্রাধিকার শেয়ার কোনটা? প্রিফারেন্স শেয়ার হ্যাঁ অগ্রাধিকার, হ্যাঁ প্রিফারেন্স শেয়ার, অগ্রাধিকার বাংলায় কি বলা বলতে পারছি না, বাট প্রিফারেন্স শেয়ারটা আগে পেমেন্ট করা, তাহলে কি অগ্রাধিকার? হ্যাঁ অগ্রাধিকার, ঠিক আছে। প্রিফারেন্স শেয়ারের পেমেন্টটা আগে করা হবে, অর্ডিনারি শেয়ারটা পরে করা হবে। সবার লাস্টে কিন্তু আর স্যার আপনি যে বললেন না ইকুইটি শেয়ারে হচ্ছে বলেন আর্লি রিটার্ন কোনটা স্যার? দেবেন স্যার, দেবেন স্যার কি আর্লি? না না, ডিবেঞ্চার আর বন্ড আর প্রিফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার দুইটা আলাদা করে। ওগুলো হচ্ছে বন্ড আর এগুলো হচ্ছে শেয়ার স্টকস। বন্ড হচ্ছে আপনার একটা গ্যারান্টেড পেমেন্ট আছে, হ্যাঁ, বাট শেয়ারসে গ্যারান্টেড পেমেন্ট থাকে না, প্রফিট এন্ড লসের উপর ডিপেন্ড করে, বুঝছেন? সো এটা একটা মেজর ডিফারেন্স বিটুইন শেয়ার এন্ড বন্ড। সো প্রিফারেন্স শেয়ারটা কি? এটা
আগে দেওয়া হয়, বাট এটার রিটার্নটা থাকে খুবই কম। ঠিক আছে, আগে দেওয়া হয় কারণ এটা হচ্ছে আপনি একটা লভ্যাংশ দিয়ে দিবেন, ডিভিডেন্ড বলি আমরা, ডিভিডেন্ড পে আউট। একটা রেশিও আছে, ডিভিডেন্ড পে আউট রেশিও। আপনারা তো ফাইন্যান্সিয়াল রেশিওজের জাস্ট 2টা করছেন, আর অনেকগুলো আছে। এগুলো করতে পারলে ভালো হইতো, বাট সময় তো ছিল না। তো জিনিসটা হচ্ছে এটা, আপনি ক্লিয়ার হয়েছেন জিনিসটা। আপনি আরেকবার একটু আমি বলি, ডিবেঞ্চার্স বন্ড এই দুটো একসাথে, প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার একসাথে। ঠিক আছে, 2টা শেয়ার 2টা বন্ড। সো আপনি হচ্ছে আরেকবার একটু বাসায় যে রিভিউ করলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি প্রবলেম থাকে আমাকে রিচ আউট করুন, সমস্যা নেই। তাহলে 3 ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমি এগুলাকে মার্ক করছি যাতে এই কিওয়ার্ডগুলো আপনারা বুঝতে পারেন। মেজর ড্রাইভারকে অলরেডি ইতিমধ্যে আমরা এটা নিয়ে অনেক কথা বলে ফেলছি, ইকুইটি আর ডেট। ইকুইটি কি? যে শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, ডেট কি? এই যে লোনস, বন্ডস, আদার ফর্মস অফ বরোইং, যে কোনো ধরনের ধার, এগুলাকে আমরা বলি ডেট। ডেটে হচ্ছে আপনি যেটা হয়েছে যে ইন্টারেস্ট পেমেন্টটা দিতেই হবে, মাস্ট। বাট ইকুইটিতে যদি কোম্পানি ধসে যায় তাহলে তো টাকা দেওয়া হচ্ছে না, কারণ আপনি এটা রিস্ক নিচ্ছেন। আপনি একটা কোম্পানির অংশ কিনতেছেন রিস্ক নিয়ে, লাভ আর অথবা লস হবে চেন। সো ইকুইটিতে কোনো কিন্তু এরকম ফিক্সড পেমেন্ট কিছু নাই, আর এটা একটা ফিক্সড ইন্টারেস্ট আছে বা একটা পেমেন্ট আছে। স্যার কতটুকু আছে? টাইম তো শেষ না, আর আগাবো আজকে না মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ করতে আচ্ছা নেক্সট দিন করবো, বাট একটু আগেই তো হবে আমাদের সময়। ঠিক আছে, এটা অফ করে জানি আজকে থাকতেও